আপনি যেটা বললেন ঠিক, একদমই ঠিক। আপনারা ক্যাডার বেস পার্টি, সিপিআইএম ক্যাডার বেস পার্টি, তাদের একটা অর্গানাইজেশন আছে এবং তারা প্রত্যেকেই জানে। এই গত কয়েক বছর ধরে আপনি বারবারই যেটা আঙুল তুলেছেন ঘরে বাইরে, যে বাইরে থেকে আসা নেতাদের বিরুদ্ধে। আমার তো মনে হয় দল এবার আপনার কথা শুনছে, তার কারণ এই নেতারা তো আপনাদের সংগঠনের লোকই নন। না, আমি বাইরের কথা বলিনি। আমি আমার কর্মীদের বলেছি বাংলাটা আমাদের, বাংলার সঙ্গে মরা মাচা আমাদের সঙ্গে যুক্ত আছে। বাংলার পরিবর্তন আমাদেরই করতে হবে, বাকিরা আমাদের সহযোগিতা করবেন, রাস্তা দেখাবেন, সাজেশন দেবেন, লড়াইটা আমাদের করতে হবে। সেই জন্য 250-র বেশি কর্মী প্রাণ দিয়েছে পশ্চিমবাংলায় আমাদের বিজেপির। রাজনৈতিক হিংসার বলি হয়েছে, এই কথাটা লোকেরা বিশ্বাস করে এখানে। কিন্তু আমরা সর্বভারতীয় পার্টি, আমাদের সর্বভারতীয় নেতারা আসবেন, প্রয়োজন সহযোগিতার জন্য অন্য রাজ্যের লোকেরাও আসবেন। আর যদি টিএমসি চায় যে আমাদেরও বাইরের লোক চাই, তা আসবে এটা কোথেকে, আছেটা কোথায়? বরঞ্চ এখান থেকে গোয়া, আসাম, ত্রিপুরায় ওনারা যান, রেজাল্ট আমরা জানি। তো সেই জন্য তাদের ক্ষেত্রে অন্য আঞ্চলিক পার্টির ক্ষেত্রে সম্ভব নেই। এদের বলছে নেতা নেই, আরে নেতা কি? যাদের একটাই নেতা, সেটাই নাস্তা, সেটাই লাঞ্চ, সেটাই ডিনার। আমাদের তো অনেক নেতা আছে, প্রত্যেক ইলেকশন আলাদা নেতা নিয়ে আসি আমরা। না, আপনাদেরও নেতা নেই। দিলীপ ঘোষকে ওই জন্য নিয়ে আসতে হলো, তার কারণ আপনাদেরও অবস্থা যেমন খুব ভালো এমন নয়, কারণ পশ্চিমবঙ্গের দিলীপ ঘোষই একমাত্র লোক যাকে যাকে বিজেপি কর্মী সমর্থন। না, দিলীপ ঘোষ একটা নাম বিজেপির সঙ্গে জুড়ে গেছে। আমি কিন্তু বলছি আমাদের পার্টি এক্সপেরিমেন্ট করে। আজ পর্যন্ত সিপিএম এক্সপেরিমেন্ট করতে পারলো? অন্তর্জলি যাত্রায় চলে গেছে, কিন্তু সাদা চুল ছাড়া নেতা হবে না। কেন? কেন যুবকদের চান্স দেবেন না আপনি? এটা কি পৈতৃক সম্পত্তি নাকি? আজকে টিএমসির মতো পার্টির ক্ষেত্রে বা আরজেডি এসপির মতো ক্ষেত্রে একই সমস্যা। তাদের ভয় যদি ইনি না থাকেন কি হবে। মোলায়েম সিং তো নাই আজকে, লালুও নাই, আপনারও তাই, মোদি হয়তো মুক্তি নেয়। আমরা আমাদের দেখুন একজনকে প্রেসিডেন্ট করা হলো, আপনিও নাম দেন না, আপনি এত বছরের সাংবাদিক, কারো দম আছে 45 বছরের যুবককে সর্বভারতীয় সভাপতি করবে বিশ্বের সবচেয়ে বড় দলের। এই বিজেপির এই দমটা আছে, তাই জন্য আমাদের কাছে ঝাঁকে ঝাঁকে নেতা আছে। 2জন প্রধানমন্ত্রী দিতে পারবো, 4জন মুখ্যমন্ত্রী দিতে পারবো। বাকিদের কাছে আচ্ছা একে মাইনাস করুন তো, নাই। একসময় ভারতীয় ক্রিকেট টিমে এটাই ছিল, সচিনের পরে কে? আজকে কেউ প্রশ্ন করে না কে। এতে 5 জনের নাম আছে। এতে বিজেপির অবদান কতটা, আরএসএস এর অবদান কতটা? আরএসএস তো একটা সামাজিক সংগঠন, হ্যাঁ, আইডিওলজির এক থাকার জন্য। বিজেপির আইডিওলজি আমাদের আইডিওলজি এক। আমি যেমন আরএসএস এসেছি, আপনি আরএসএস আমি আরএসএস এসেছি, আমি রাজনীতি করবো কোনোদিন ভাবিনি। কিন্তু আমাকে বলা হলো রাজনীতি করো, আমি হচ্ছি সংগঠনের লোক। আমি সেদিক গত নির্বাচনে বলেছিলাম যে আমার কাজ শেষ হয়ে গেছে, আমি ইলেকশন লড়বো না, আমি রাজনীতি করবো না। একটা পার্টি 40% ভোট পেয়ে গেছে, এই ভোট পেয়ে বহু রাজ্যে আমরা ক্ষমতায় এসেছি, এখানেও আসবো। তো যে কাজটা আমার ছিল সেটা আমি শেষ করে দিচ্ছি 10 বছরে বা 7 বছরে। তো কিন্তু এই যে লোক আসা, অর্গানাইজেশন করার লোক আসা, মাস লিডার অন্য ধরনের হয়, তার জন্য অনেক বছর সংঘর্ষ করতে হয়, জেল, লড়াই, ও আন্দোলন করতে হয়, যে মাস লিডার তৈরি হয়। কিন্তু অর্গানাইজার যে হয় সে লোকচক্ষুর আড়ালে থাকে, কাজ করতে থাকে, তার লাভটা পার্টি পায়, সংগঠন পায়। তো আরএসএস থাকার জন্য এটা তো লাভই হয়, আদর্শবাদী লোক ওখান থেকে পাওয়া যায়, যারা কোনোদিন টিকিট চাইবে না, যারা কোনো পদ চাইবে না, তারা সংগঠনের এবং সমাজের লাভ চাইবে। এই যে 2 ফেজে ভোট হচ্ছে, আপনাদের সুবিধা হবে? দেখুন, যে পার্টি লড়াইয়ের জন্য প্রস্তুত, সে 2 ফেজ হোক, 4 ফেজ বা 8 ফেজ হোক, তাতে খুব একটা কিছু যায় আসে না। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে 2-3টা বেশি ফেজে ভোট হওয়া উচিত নয়। আপনাকে ব্যস্ত থাকতে হবে, আমাকে ব্যস্ত থাকতে হবে। ওই রৌদ্রের মধ্যে পুরো মিডিয়া, সরকারি তন্ত্র, নেতা, কে ব্যস্ত থাকে না? অসুস্থ হয়ে যান। কেন এতদিন চলবে? কই, তামিলনাড়ুতে একদিন হতে পারে, আসামেও হতে পারে, বাংলায় কেন হয় না? কিন্তু বাংলার রাজনীতিক সংস্কৃতির সঙ্গে হিংসা যুক্ত হয়ে গেছে। ভোট করা, লুটা, মারপিট করা, এটা আমাদের অভ্যাস। এটা না হলে আমাদের ভালো, আরে মারপিট হলো না কি, ইলেকশন হলো, কটা মরেছে এবারে, এটা কোনো কৃতিত্বের ব্যাপার নয়। আমার মনে হয় এটা যদি নির্বাচন কমিশন সফল করে দেয়, 2 ফেজে শান্তিপূর্ণ ভোট করে দেয়, তাহলে আমার মনে হয় এটা সবচেয়ে বড় জয় হবে, আর এটা গণতন্ত্রে হওয়া উচিত। 21-এর বিধানসভা ভোটের আগে বলা হয়েছিল বালুমাটির শুভেন্দু আর লাল মাটির দিলীপ খেলা দেখাবে। এখনকার দিলীপ কোন মাটিতে? দিলীপ ঘোষ সবসময় মাটির সঙ্গেই আছে। আমি উত্তরবাংলায় যতটা সাবলীল, দক্ষিণ বাংলার জঙ্গলমহলে ততটা সাবলীল। আমি জানি না কলকাতার লোকেরা আমাকে কি মনে করে, আমি খুব একটা ভাবি না এটা নিয়ে। বিরাট ক্রেজ আছে আপনার। তো ভদ্রলোকেরা তো সত্য কথা বলে কম, যেটা মনে ভাবে সেটা মুখে বলে না, তাই সেজন্য বোঝা যায় না ব্যাপারটা। আর গ্রামের লোক, মফস্বলের লোক, যেটা মুখে সেটা মনে সেটা হাতে। তো আর আমি তো জঙ্গলমহলের লোক,
মুখের হাত বেশি চলে ওখানে লোকে বলে হাত থাকতে মুখ কেন এরম বলে। তো সেই জন্য আমি আমার কাজ করি, সাধারণ মানুষের সঙ্গে থাকি, সাধারণ জীবনযাপন। যেদিন থেকে আমার রাজনীতিতে এন্ট্রি হয়েছে আপনি আমাকে দেখছেন, আমি তারা বলতে পারি যে বিশ্বনাথ আমাকে চেনে। আপনি বলুন আমার মধ্যে কি পরিবর্তন দেখেছেন? আমি এমএলএ, জোর করে এমএলএ হয়ে গেলাম, আবার জোর করে এমপি হয়ে গেলাম, আমাকে প্রেসিডেন্ট করা হলো, আমি আজকে জিরো, পার্টি তো থার্ড পার্সনের সিঙ্গুলার নাম্বার, আমি এখন কিছুই নাই। আমাকে টিকিট দিয়ে জিতি এমএলএ হব, আপনি 2-3 বছর দেখছেন, তার মধ্যে ইন্টারভিউ নিয়েছেন। দিলীপ ঘোষের কি পরিবর্তন দেখেছেন? দিলীপ ঘোষ আছে। একটাই পরিবর্তন, বিয়ে হয়েছে আপনার। হ্যাঁ, বিয়ে হয়েছে। হ্যাঁ, এটাও অ্যাক্সিডেন্ট একটা, বিয়েটা হয়ে গেছে। প্রধানমন্ত্রী পর্যন্ত মিষ্টি খেতে চেয়েছেন, কি বললেন প্রাইম আমি মিনিস্টার? বলেছি ইলেকশনের পরে খাও। দিলীপদা, সম্ভবত এই প্রথম ভোটার তালিকা অসম্পূর্ণ রেখে নির্বাচনে যাচ্ছে নির্বাচন কমিশন। 60 লক্ষ ভোটারের নাম এখনো ঝুলে রয়েছে, অ্যাডজুডিকেশনে রয়েছে। তারা এখনো জানেন না ভোটাররা ভোট দিতে পারবেন কি না। হয়তো সাপ্লিমেন্টারি লিস্ট এর মধ্যে বেরোচ্ছেও। এটা তো ঠিক যে এরা সবাই অবৈধ ভোটার নন, কি হবে এদের ভবিষ্যৎ? না, প্রথম কথা, দেশের নির্বাচন বা যে ক্ষেত্রে নির্বাচন হচ্ছে, একজনও উপযুক্ত ব্যক্তি যে ভোটার হওয়ার যোগ্য তাকে বাদ দিয়ে যেন ভোট না হয়, আমি মনে করি তাহলে এটা গণতন্ত্রের অপমান। সেই জন্য নির্বাচন কমিশন করেছিল। এখন যারা নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে পারেননি তারা আদালতে গেছেন। এখন পুরোপুরি ব্যাপারটা আদালতের, তারা ডিসিশন নেবেন শেষ কবে হবে, পুরোপুরি ঠিক হলো কি না, আর না হয়ে থাকলে নির্বাচন সময় হবে কি না, এটাও তাদের অধিকারে আছে। আর সেটা অবশ্যই দেখা উচিত, কমপ্লিট না করে ইলেকশন না হয় যেন। এবং যে যোগ্য নয় ভোটার হিসাবে হওয়ার মতো এখানে, সে যেন ভোট দিতে না যায়, কারণ এটা অবৈধ হয়ে যাবে। একজন যে বৈধ নয় ভোটার হিসাবে সে জনপ্রতিনিধি নির্বাচন করছে, এটাও ঠিক নয়। সেজন্য দুটোই গুরুত্বপূর্ণ, একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়, একজনও অবৈধ লোক যেন লিস্টে না আসে। এটাই তো নির্বাচন কমিশনের কাজ। আজ নির্বাচন কমিশন থেকে বল চলে গেছে আদালতের কোর্টে, তারাও দেখছেন। সেজন্য এটা সম্পূর্ণ করা উচিত। আমার জানা পরিচিত অনেক লোক যারা পুরনো ভোটার 2 সালে ভোট দিয়েছেন, তারাও বাদ গেছেন। আমার পার্টির বুথ প্রেসিডেন্টের নাম নাই, কেন হয়েছে কি হয়েছে এ তো রিসার্চের বিষয়, পিছনে গিয়ে লাভ নেই। এরা তো ভোট দিতে পারবে না। সংশোধন চাই। দেখুন আপনাদের প্রচুর মতুয়া ভোটারের নাম বাদ গেছে, প্রচুর। খালি মতুয়া কেন? আরে যাই আপনার আমার মতো লোক, আমার পূর্বপুরুষ তার মতুয়া নয় না, বাংলাদেশ থেকে এসছে। এরকম বহু লোক মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে, নদীর পাশে তো মতুয়া কম, সেখানেও তো বাদ গেছে, কম বেশি। যেখানে বেশি বহিরাগত এসে সেখানে বেশি বাদ গেছে। কিন্তু যেখানে যারা স্থায়ী বাসিন্দা, যেমন আপনি গঙ্গার ওপাশে যদি দেখেন বিধানসভাগুলো 10,000, 12,000, 15,000-এর মধ্যে গেছে। গঙ্গার এ পাশে মুখ্যমন্ত্রী এলাকায় 50,000 চলে গেছে, মেয়রের এলাকাতেই 60-70 হাজার চলে গেছে, কলকাতাতে এক একটা সিটে 60-70, 50, 60, 70 হাজার বাদ গেছে। তো কিছু বৈধ কিছু অবৈধ আছে, কিন্তু বাদ তো গেছে। অবৈধ ভোটার এদিকে বেশি আছে, কিন্তু সেটা তো ছাঁটাই হওয়া উচিত, তবে ভোট হওয়া উচিত। ভোটে কি এর প্রভাব পড়বে? ভোটে কি প্রভাব পড়বে? 2-5% ভোটার হয়তো ভোট দিতে পারবে না যদি সংশোধন না হয়, কিন্তু কিছু লোককে ইচ্ছা করে হ্যারাস করা হয়েছে। আর আমি সেটা আগেই বলেছি, এখানকার কর্মচারীরাই করেছেন, ইচ্ছা করে করা হয়েছে, যে সমস্ত লোককে ঢুকিয়ে দাও যাতে ঘেঁটে যাবে ব্যাপারটা, তখন আর বাঁচা যাবে না, বৈধ অবৈধ সবাই চলে যাবে। তো ওই ঘুণের সঙ্গে কি বলে গমের সঙ্গে ঘুণ চলে যাবে। এইটা হয়েছিল রাজনীতি, তার জন্য একটা সমস্যা হয়েছে, যারা দেখছে। ইচ্ছাকৃত ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে, তার মানে তো মানে এটাও পরিকল্পনা তো। আমি আপনাকে বলছি, ডোমিসাইল সার্টিফিকেট বিধাননগরের এসডিও অফিস থেকে হাজার হাজার ইস্যু করা হয়েছে। তার আগে সরকারি হসপিটাল থেকে বার্থ সার্টিফিকেট ব্যাকডেটে হাজার হাজার ইস্যু করা হয়েছে। এগুলো চক্রান্ত পরিকল্পিত হয়েছে, তার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। কিন্তু তৃণমূল তো বলছে মুসলমান ভোটারের নাম বাদ দেওয়ার জন্য মালদায় 4 লাখ, মুর্শিদাবাদে 11 লাখ, উত্তর দিনাজপুরে 5 লাখ, ওখানেই তো প্রায় 30 লাখ ভোটারের নাম বাদ। যেখানে জনসংখ্যা বেশি সেখানে তো বাদ যাবে। ঝাড়গ্রামের লোকই নাই, তার বাদ যাবে কত? ভোটার কত সেখানে, কত বাদ যাবে? আর আমি তো বলছি বর্ডার এলাকায় সব জায়গায় সেম প্রবলেম। কুচবিহার থেকে কাকদ্বীপ, এই জেলাগুলো বর্ডারে সব জায়গায় অনুপ্রবেশ হয়েছে। আমরা বলেছি 1 কোটির বেশি ভুয়ো লোক আছে, আর সেগুলোই প্রমাণ হয়েছে। মমতা ব্যানার্জিও বলেছেন 1 কোটি 20 লাখ বাদ যাবে, তো উনি কি করে বললেন? উনি 2005 সালে, আপনারই বলছিলেন যে উনি 2005 সালে ইস্যু তুলেছিলেন, তখন আমরা তুলিনি। 2005 সালে পার্লামেন্টে স্পিকারের সামনে আওয়াজ তুলেছিলেন যে বাংলার জন্য অনুপ্রবেশ বিরাট বড় সমস্যা, ছেয়ে গেছে, আলোচনা হোক। তখন অনুমতি হয়নি, উনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আজ কেন ওনার মনে হচ্ছে কোনো অনুপ্রবেশকারী নাই?
আপনি মনে করেন যে আপনি তো মানে স্ট্রেট কথা বলেন, কোটি কোটি বাংলাদেশি রোহিঙ্গা এখানে আছে? কোটি কোটি জানি না আমি, কিছু তো আছে, শুধু এখানে নয়, আজ সারা ভারতবর্ষে যে অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা আছে তারা এটা দিয়ে গেছে, কোটি কোটি হবে। আপনি জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু, মুম্বাই থেকে আরম্ভ করে বিহার, দিল্লি, উত্তরপ্রদেশ, কোথায় নাই, ধরা পড়েছে বস্তির পর বস্তি রোহিঙ্গা, তারা স্বীকারও করেছে এবং বাড়ি যাওয়ার জন্য চলেও এসেছে, যে আমরা ইসলাম কাজের জন্য আমরা চলে যাব। কোটি কোটি কিনা সেটা দেখার দায়িত্ব যাদের, তারা দেখবে। আমরা তো এটা আন্দাজে বলেছি। আজ যদি বাংলাদেশে 12 লক্ষের বেশি এখনও রোহিঙ্গা ক্যাম্পে থাকতে পারে, তারা 12 বছর ধরে বাচ্চা দিচ্ছে, সে লোকগুলো গেল কোথায়? দেশ ভাগের পরে প্রায় 20,000-এর বেশি পাকিস্তানি মুসলিম, যাদেরকে বিহারি মুসলিম বলা হয়, তারা বাংলাদেশের ক্যাম্পে ছিল, যাদেরকে ওখানে মুজাহির বলা হয় বাংলাদেশ পাকিস্তানে। তারা বলেছিল আমরা লং মার্চ করে ভারতের ভিতর দিয়ে পাকিস্তানে চলে যাই, আমরা বাংলাদেশে থাকবো না। আমাদের সরকার বলেছিল গুলি করে উড়িয়ে দেবো, বিএসএফ বলে আটকায়নি। কিন্তু আজকে একটা লোকও নাই, সব ঢুকে পড়েছে এখানে। আজকে ধর্মতলায় যত হকার বসে আছে তারা কারা? বাংলায় কথা বলে? তারা কোথা থেকে এলো? কবে এসছে জিজ্ঞেস করুন, তারা পূর্বপুরুষ কোথায় ছিল? এরা এসে এখানে মিশে গেছে আর এখানকার আমাদের সমস্ত ভাগ করে খাচ্ছে। এতদিন এই রাজ্যে বিরোধীরা বলতো পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা খারাপ, পরিস্থিতি খারাপ, তাই 7-8 দফায় ভোট করাতে হয়। আপনি বললেন আপনি কম দফায় ভোট করার পরিস্থিতি, তাহলে কি আইন শৃঙ্খলা ভালো হয়ে গেল বলে এটা? না, এই চ্যালেঞ্জ নিয়েছে নির্বাচন কমিশন, আমি স্বাগত করছি, কিন্তু করে দেখাতে হবে ওদেরকে। আর যদি করে দেখাতে পারেন 2 ফেজে আগের চেয়ে শান্তিপূর্ণ ভোট হয়, তাহলে এটা নিঃসন্দেহে ঐতিহাসিক হবে। নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ দেবো। আর এটা হওয়া উচিত পশ্চিমবাংলার জন্য। কেন পশ্চিমবাংলা মানে কোশ্চেন মার্ক হবে? কেন ভোট ঘোষণার লোক ভয় থাকবে, কি জানি ভোট দিতে পারবো কিনা, কি জানি কিরম ভোট আসবে, কেন সেন্ট্রাল ফোর্স আসবে কিনা, এই প্রশ্ন কেন করবে লোকে? কেন সেন্ট্রাল ফোর্স আসবে? এখানকার পুলিশকে অত অযোগ্য অকম্মা, তারা এটা ভালো করে ভোট করাতে পারে না? নাকি ওরাই গন্ডগোলটা করায়? গিরিশ পার্কে পুলিশ কোথায় ছিল যখন ওখানে গন্ডগোল শুরু হলো? বাস আটকে একজন মন্ত্রী বাস ভাঙছিলেন, তারপরে দেখলাম কোথা থেকে পুলিশ এলো, পুলিশকে দেখা গেল মাথা ফাটিয়ে। সে পুলিশ কখন ঢিল খেলো, কোথায় ছিল আমরা জানতে পারলাম না। এই ধরনের ঘটনা হয় কেন পশ্চিমবাংলায়? আপনি বিশ্বাস করেন SIR করলেই বিজেপি জিতবে? জিতবে কি নয়, SIR আলাদা জিনিস, হার জিত আলাদা জিনিস। জিতার সম্ভাবনা বাড়বে। যেখানে 10,000 ভোটে আমরা পিছিয়ে আছি, সেখানে 20,000 ফলস ভোট পড়েছে, 50,000 ফলস ভোট আছে লিস্টে, সেটা বাদ গেলে সেখানে জেতার সম্ভাবনা আছে। সেই জন্য টিএমসির টেনশন, সেই জন্য মমতা ব্যানার্জিকে ধর্ণা দিতে হচ্ছে।